আমি যতক্ষণ না যাওয়া পর্যন্ত তোমরা মিল চালু করবে না। তাই হবে তন্ময়দা, তাই হবে। ভাই সাহেব, তন্ময়দা আমাদের ব্যাপার নিয়ে মালিকের সঙ্গে আলোচনায় বসছে। তোমরা সবাই মিলের সামনে এগিয়ে চলো। এবার তাহলে আলোচনা শুরু করুন শেঠজি। पहले तुम्हारे संगे हमारे कुछ आलोचना होना चाहिए। আমার সঙ্গে? अरे हाँ, तुम्हारे संगे। तुम लोग सारा बहुत बड़ा नेता हुए छो, वही हमारे लिए आंदोलन भी करो। इसीलिए तो तुम्हारे संगे हमारे कुछ आलोचना होना चाहिए। अरे तो बोले तन्मय बाबू, वो श्रमिक आंदोलन करने के लिए अरे तुमको कैसे रुपया देते होगे? কি বললেন? এই শ্রমিক ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলন ভাঙতে চান? আরে ঘোষ কেন বলছেন দাদা, বলুন দক্ষিণা? अरे নিয়ে নি নইলে পরে পস্তাতে হবে। আমো এই যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক বুকের পাঁজর দিয়ে গড়ে তুলেছে মালিকদের স্বার্থের বুনিয়া, আর শ্রমিকদের পরিশ্রমের বিনিময়ে স্বার্থপর মালিকের দল গঙ্গুরতে গিলে চলেছে ভর্তি রাজপথ। অথচ শ্রমিকদের বিনিময়ে দুটো খাবার দিতে মালিক রাজ কুণ্ঠিত। তন্ময় বাবু, নয় বাবু, কিন্তু আর নয় শেঠজি, এই শ্রমিকরা ভোগা থেকে আপনার ব্যাংক ব্যালেন্সের মাত্রাটা বাড়াতে দেবে না। এই আকাশচুম্বীর অত্যাচার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার মূল্যটুকু না দেন, তাহলে শ্রমিক আর মালিকের মধ্যে শুরু হবে এক আপসীন বেঁচে থাকার সংগ্রাম। क्या है अरे तुम्हारा दाबी क्या है? এই শ্রমিকের প্রতিনিধি হয়ে শ্রমিকের দাবি আদায় করতে এসেছি। সমস্ত শ্রমিকের দাবি আবার দাবি। अभी तुमको 50,000 रुपया देवे, यही आंदोलन तोड़ दो। আমর, क्या क्या बोला साले? এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোক দেখিয়ে যে অপমান আপনি করলেন, সেই অপমান শুধু আমার নয়, সারা শ্রমিক শ্রেণীর অপমান। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রেণীর দাবি হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের ন্যায্য দাবি না মিটে জোর করে তারা ছুটিয়ে নেবে তাদের ন্যায্য পাওনা। तेरा पाउंडा भी हम एकदम घुटिए पे मेरे सामने। যদি বলেন তোর বেটাকে খাওয়াই পেকে সালে নিবে খারাপ ভাবতে আমার অপরাধ সেই দিন দিয়ে এভাবে অভিনয় এইভাবে যদি অভিনয় না করতাম, তাহলে আমার ওই চাকরিটা একেবারেই চলে যেত। ওই সারা তন্ময় গাঙ্গুলি খানো কয় ঝামেলায় একটা বাজি দিয়ে গেল সে। আর ওই কত লোক ছোট লোক উদ্যোগে লেলিয়ে দিয়ে ফেরের বিলটাকে বন্ধ করে দিল। ওই শালা সোনা বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে আমি আরে কেসটা যদি আপনি ট্যাকেল করতে পারেন তো বলুন। নইলে এই শালাকে আমরা একেবারে ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরু বানিয়ে দেবো। আর তো দরকার নেই, আমিও বেটাকে আমি দেখে নেব। আমি ওই 375 ধারায় রেপ কেসে ফাঁসিয়ে দেব। হ্যাঁ, আমি ওই আদালতে কাছে বলবো। কি বলবে? ও মানিয়ে নেব ধর্ম অবতার, এই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখে অমুক রাতে আমার ঘরে আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক করে আমার স্ত্রীর উপরে বলাৎকার করিয়া আমি ওই ঘটনাস্থলে থাকিয়া সেই দৃশ্য স্বচক্ষে দেখিয়া হয়ে গেল। अरे आपको साले इंस्पेक्टर नहीं लगता, ये हविलदार बनाना अच्छा ज्यादा लगता तुमको। ठीक ही बोले थे। ये हविलदार हमें हविलदार अच्छा
বাদশাহ বলে তন্ময়কে শুনিল কাল সবেরে তন্ময় গাঙ্গুলির বাড়িতে পূজা পালন করবে আর হাবিলদার বাবু আপাত যাবে রিপোর্ট লিখনে কে মৃদুল তো আমাদের কাছে পড়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ওকে আমি কেমন করে বলবো যে আমি একটা গরিব দাদার অন্ধ অসহায় বোন। অন্ধ হলেও তুমি তো আমার জীবনের একমাত্র আলো দিশারি কাজল। তুমি আমার এ জন্মের সুখ দুঃখ আলো আধার। তাই তোমাকে কাছে না পেলে আমার জীবনের সব চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যাবে কাজল। মৃদুল দা, আমাকে তোর মা বাবা ভাই বোন আমাকে মেনে নিবি? সানন্দে বরণ করার জন্য প্রতীক্ষার দিন গুনছে কাজল। সত্যি বলছো মৃদুল দা? কারণ তোমার বাবা মা ভাই বোন আমার মতো একটা অন্ধ মেয়েকে মেনে নিবি? বিশ্বাস হচ্ছে না বুঝি? সত্যি সত্যি সত্যি। হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরের দেবী, বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ভাই বোনের কথা বলছো ওরা তো শিশুর মতো সরল। মৃদুল দা, কেন এত দুশ্চিন্তায় নিজের মনকে তুমি কত অভিক্ষত করছো কাজল? আমার মনের বাগিচায় তুমি অপরাজিতা হয়ে ফুটে উঠেছো। মৃদুল দা, তোমার হৃদয়ের রামধনু রং দিয়ে তুমি আমার মন প্রাণ রাগিয়ে দিয়েছো কাজল। তাই সারা জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু কেউ তোমাকে আমার মুখ থেকে আলাদা করতে পারবে না কাজল। তুমি কতই না সুন্দর মৃদুল দা, পারবে না। তুমি কতই না সুন্দর। তবু যে আমার চোখে দৃষ্টি থাকতো তাহলে দু চোখ ভরেই আমি তোমাকে দেখতাম কি দেখতে কাজল? দেখতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখে নিও কাজল, আর আমি আমার দু চোখ দিয়ে তোমাকে দেখাবো এই সুন্দর পৃথিবীর রং রূপ সৌন্দর্য। আমি আমি তুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালী রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর আমি শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতার শাখায় বসা হরেক পাখির গান। আর সেই গানের মাঝে আমি এমনি করে তোমার আমার ভালোবাসার লিপিতে কি গাইবো জানো? কি গাইবে কাজল? কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। তুমি আমি
আর ঘুমটা দিয়ে ঢেকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে লজ্জার রঙে রাঙিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব কাজল। মিতুলদা, আমার প্রথম কথা আই লাভ ইউ আর শেষ কথা আই লাভ ইউ। আমি তাহলে এবার আসি কাজল, আমি তাহলে এবার আসি। মিতুলদা, 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 মিতুলদা। আজ আমি ধন্যা, আজ আমার সব থেকে পৃথিবীর সবকিছু আজ আমার হাতের মুঠে এসে ধরা দিয়েছে। আজ দাদা এলে তাকে আমি বলবো। বলতে হবে না রে বোন, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। তোর সব সংবাদ আমার আগে জানা হয়ে গেছে। দাদা, কি সংবাদ জেনেছো দাদা? তোর বিয়ে রে বোন। বিয়ে? হ্যাঁ রে বোন, কাল মিতুলের কাছে শুনে মিটিং থেকে ফেরার পথে তোদের বিয়ের দিনটা আমি স্থির করে এলাম। দাদা, আগামীকাল মিতুলের বাবা মা তোকে আশীর্বাদ করতে আসবে রে বোন। দাদা, হ্যাঁ রে কাজল, তাই তো তোর জন্য আমি একটা শাড়ি নিয়ে এলাম। দাদা। বাহ, চমৎকার বানিয়েছে। কাল ওরা যখন তোকে আশীর্বাদ করতে আসবে তুই এই শাড়িটা পরে ওদের সামনে দাঁড়াবি, কেমন? দাদা, একই তোর চোখে জল। আনন্দে দাদা, আনন্দে। কারণ আমার বিয়ে হবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না বোনের দাদা? বিয়ে দাদার তো আনন্দ হবে রে বোন। কিন্তু আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে দাদা। একা? তোমার কষ্ট হবে না কষ্ট দাদা? হয়তো হবে, তবে মনের সমস্ত বেদনা ভুলে আমি আমার একমাত্র বোনকে ভালো করে বিয়ে দিতে পেরেছি রে বোন। দাদা, দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি আর তুই সব সুখ আমি আমার প্রাণ খুলে হাসবো। সেই হাসি আমরা কান্না দিয়ে ঢেকে দেবো তন্ময় গাঙ্গুলি। দেখি তোমরা সালা তুমি নেতা সেজে খুব দাদাগিরি শুরু করেছো তাই না? সালা তোমার নেতাগিরি একেবারে ঘুচিয়ে দেবো। খবরদার এই অশ্লীল কথাবার্তা বললে আমি তোমাদের পুলিশে দেবো। যাও যাও, এখান থেকে তোমরা চলে যাও। ওরা এই সমাজে ঘৃণ্য জঞ্জাল সুস্থ সমাজকে বিষাক্ত করা ওদের কাজ। ওরা বোধহয় জানে না যারা সমাজ চালায় তাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। তুমি কোনোখানে শক্তিশালী কাজ পরীক্ষাটাই হয়ে যা। কি চাও তোমরা? তোমার লাভ। জীবনের উদার বইমন। তোরা পারবি না রে জানোয়ার। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে আমি আমার বোনকে রক্ষা করব। ভয় কি রে বোন? এই দুটো জানোয়ারের কতটুকু সাধ্য যে তোর দেহে স্পর্শ করতে পারবে? খবরদার, এই ভদ্রলোকের তোমাদের এই কোনো অংশে কম নয় রে। ভালো করে জেনে নে জানোয়ার। ছেড়ে দে দোহাই তোদের। আমার একমাত্র বোনের কোনো সর্বনাশ করিস না। আগামী লগ্নে ওর বিয়ে। ফুল সজ্জার আমরা তবে রে পশু, দাদা,
সারা তন্ময় গাঙ্গুলি পাগল হয়ে গেছে। চল বাচ্চা, এই সুযোগে আমরা কেটে পড়ি। ঢাকিস নে রে বোন, লজ্জায় তুই ঢাকিস নে। সমাজের বুকে মুঠো মুঠো করে ছড়িয়ে দে। আর আমি বলি এই সমাজের লজ্জা, এই সমাজের লজ্জা, তাই তো এই দু চোখের জল তুই আছলা ভরে ছড়িয়ে দে। আর আমি বলি এই অপমান অবজ্ঞ সমাজের অপমান, এই কলঙ্ক তুই পটাশ। মাটিতে আবার একই ঘটনায় পুনরাবৃত্তি। অমানসিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মন্তব্য বিকৃতি। আর আমার ভাবি পুত্রবধূর উপর পাশবিক অত্যাচার। কিন্তু তারা সেই জানোয়ার। ওই পাতালের অন্ধকারে ডুবে থাকলেও আমার হাত থেকে তাদের রেহাই নেই। আমিও দেবী স্যার। ওই তদন্ত করে বেটাকে একেবারে পাকড়াও করেছি। এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে ওই শান্তিপুরে মাটিতে আপনার সম্মান নষ্ট হতে দেব না। তাই তো ওই তন্ময় গাঙ্গুলি হাফ মার্ডার তার বোনের ইজ্জত হরণ করি। ওই বেটা কলির কর্ণ। হ্যাঁ স্যার, ওই বেটা হচ্ছে একেবারে বেজন্মা। ওই কুমারী মানে সন্তান নষ্ট নারী চরিত্রে ওকে জন্ম দিয়ে একেবারে বেঁচে পড়েছে। আর ও বেটা এখানে ওখানে বেটা একেবারে মানুষ হয়েছে। এত স্পর্ধ সেই কলির কারণে সেকে ডিএসপি ছবজিতে পানাজির সব রক্ষা চিনে না। চিনলে আর কি হবে স্যার? সে আপনাকে একেবারে কেয়ারি করে। আমি ও আবার বলে কি না আমি শান্তিপুরে বাদশা থেকে যা খুশি বেটা একেবারে তবে আবার বেটা বলছে আমার কাজে যদি বাধা দিতে আসে ওই ডিএসপি হোক আর আবার এসপি হোক শালাকে জানতো ফিরে যেতে দেবো জ্যান্ত ফিরে যেতে দেবো। স্যার কলিকর্ণে আপনার সামনে হাজির করেছি। অভাগা কর্ণকে দিয়ে একটি রসিকতা গ্রেপ্তার করার আগে আমি সামান্য অপরাধটুকু জানতে পারলাম না। আর পেলাম পারিবে বাবধন পারিবে ওই ডিএসপি স্যারের যখন তুলে খাবে বেটাকে লকআপে ভরে দে। ওই বেটাকে করে লকাবে বলে দেখা। কাল সকালে হ্যাঁ ওই বেটাকে আবার কাল সকালে কোর্টে আবার চালান করতে হবে। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন কেন কোনো ফোন আসলে একজনের ওপর আর একজনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কি যে বলেন স্যার, কি কি বলেন স্যার? আর প্রায় ওই 16 বছর আমার এই চাকরি করতো। ওই অপরাধীর মুখ দেখলে মনের কথা। আমি যে অপরাধী মনের কথা একেবারে তাছাড়া আমি নিজে বলেই দেবো। দেখেছি স্যার, আর তাছাড়া
লিখবে ওই মিস্টার হালদার বুঝবে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমাকে অপরাধী সাজিয়েছে। কে বললেন আমার অজ্ঞতা? ইন্সপেক্টর সাহেব, আমার এই হাত দুটো যদি খোলা থাকতো এর উপযুক্ত জবাব আমি এক্ষুনি দিয়ে দিতাম। মিথ্যে কথা। বাবা, তুমি কেমন মানুষ? তুমি এ কথা কি করে বিশ্বাস করলে? যে ভদ্রলোক কিছুদিন আগে তোমার মেয়ের ইজ্জত রক্ষা করলো আর তাকে তুমি কিনা আমি যাব, তবে তার আগে কর্ণকে এখান থেকে নিয়ে তারপর আমি যাব। তুই কি করলি? এত অপরাধীকে তুই কোনো অপরাধ করেনি বাবা। কর্ণ কোনো অপরাধ করেনি বাবা। কর্ণ সম্পূর্ণ নিরপরাধ। কর্ণ যদি নিরপরাধ ওই কাণ্ড যদি নিরপরাধ হয় সেটা তো কোর্টেই প্রমাণিত হবে। আমাদের ডিউটি ওকে কাণ্ডকে কোর্টে হাজির করা। আপনারা এখান থেকে একটু লড়ার চেষ্টা করবেন। যেভাবে দাঁড়িয়ে আছে যেভাবে দাঁড়িয়ে আছে সেইভাবেই দাঁড়িয়ে থাকবে। সামান্য নড়াচড়ার চেষ্টা করবে। এই মেয়েটাকে আমি গলাটিতে মেরে ফেলবো। কর্ণ ভালো চাও। চালান করে ওই গলি যদি আপনার মেয়ের প্রবেশ করে আমার এই স্পর্শ করে আমি নিশ্চয়ই ধরে দেব। আপনার কাছ থেকে আমি মাত্র 3 দিন ভিক্ষা চেয়ে নিলাম। ডিএসপি স্যার, এর মধ্যে যদি আমি আসল অপরাধীকে খুঁজে না বের করতে পারি আমি নিজে এসে ধরা দেব। এসব হিংসা আপনার নিরাপদ স্তরে না পৌঁছানো পর্যন্ত রেহাই নেই। শিগগিরই ছুটে যাও। ওই
চালাতেও ভয় করে। আরে বেটা, যে একেবারে কোলে চালাতেও ভয় করে না। আহ, বিশাল হামলা করে ওই কর্ণ যেন কোনো প্রকার পাল্টা করবে ওই কর্ণ কেন চায় বিশাল হামলা ওই কর্ণ কেন চায় হলো রে, হলো রে ঠেলা দাবার চাল যে উঠে গেল। দাবার চাল একেবারে উল্টে গেল কিস্তি মারার আগে কিস্তি মারার আগে ব্যাটা কেরামতি করে বেরিয়ে গেল শীঘ্রই ছুটে চলুন স্যার। শীঘ্র ছুটে চলুন স্যার, এই কর্ণ হয়ে নয়তো কর্ণতে ভেজে যাবে। যান। তার মেয়েকে তার মেয়েকে নিয়ে তার মাথা বাড়ি। তারই ব্যথা বাড়ু ভয় করছে। শুধু ভয় করছে ওই কর্ণকে আবার প্রতিশোধে আমাকে আবার যদি ঘুরিয়ে আবার খুন করে পুলিশ হয়ে আপনি ভয় পাচ্ছেন। পুলিশে আপনি ভয় পাচ্ছেন স্যার, মরার জন্য মরার জন্য আর কি ভয় করছে রে তাহলে আমার হাজার অমন হাজারটা হাজার পাল করতে পারি আগুন দিলে বংশ রক্ষা করতে পারিনি সেই জন্যেই তো ওই মরার জন্যেই তো ভয় করছি যদি আবার তুমি কোনো বিপদে পড়ো তাই তোমার কি আমি যে এই অভাগা পূর্ণ মোল্লার বাইরে তাতে তোমার কি যায় আছে বেনসাহ আমি যে তোমাকে বেনসাহ এই সারা জগৎ সংসার যখন এই অভাগা পূর্ণের মৃত্যু কামনা করে তুমি বা বেটাই কেন বাঁচাবার চেষ্টা করছো বেনসাহ না মানে আসলে আসলে তুমি তুমি আমাকে আমাকে সর্বস্ব ফিরিয়ে আমাকে বাঁচার সুযোগ করে দিয়েছিলে তাই জন্যই তারই প্রতিদান দিতে কর্ণপতি তোমার অত সহানুভূতি কর্ণ এই অভাগা এই অভাগা অবাঞ্ছিত কর্ণকে সহানুভূতি দেখিয়ে কি লাভ বেনসাহ বরং সহানুভূতি তাদেরকে দেখাও যারা তোমার সহানুভূতির যথার্থ মূল্য ফিরিয়ে দিতে পারবে আচ্ছা কর্ণ তুমি আমাকে কিছু দিতে পারবে না আমার কাছে আমার কাছে কিভাবে বেনসাহ ঘৃণ্য মূল্য হয়ে এই ঘৃণ্য মূল্যহীন জীবনটা ছাড়া আজ আমার কাছে কিছু নেই বেনসাহ আমি যদি তোমাকে চাই বেনসাহ ব্যবসা নাও আমাকে পূজা বলে কাছে টেনে নাও কর্ণ নাও বেনসাহ আমার এই নোংরা মুখ আমার এই নোংরা মুখে তোমার ওই পবিত্র নামটা আমি উচ্চারণ করতে পারবো না বেনসাহ আচ্ছা কর্ণ তুমি নিজেকে কেন এত ছোট মনে করে বলো তো নিজের উপর তো কেন তোমার নিজের উপর এত অভিমান জন্ম থেকে যার মানটা হারিয়ে গেছে তার কি আর অভিমান করার সাথে বেনসাহ তুমি তো আমার আসল পরিচয় জানো না। তুমি তো আমার আসল পরিচয় জানো না কি জানলে আর সবার তার জানলে তুমি সবার মতো লজ্জা আমার ঘৃণা মুখ ফিরিয়ে নিতে কর্ণ তোমার কি তোমার আসল পরিচয় বলো আমি যে বেজন্ম হলেও তুমি তো মানুষ কুমারী আমি তোমার মায়ের সন্তান ভগবান যিশুও তো কুমারী মায়ের সন্তান ছিলেন বেনসাহ সবাই আমাকে জারজ এই সবাই আমাকে চারজ বলে ঘৃণা করে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ না বেনসাহ না হয় না। তা হয় না ভালোবাসা আমার ভালোবাসা আমার জীবনে এক মায়াময় মরিচিকা সেই মরিচকার হাত ধরে আমি বাস্তবে রূপ দেব প্রেম আমার জীবনে এই বাবার জীবনে এক মায়াময় মরিচিকা সেই মরিচিকার হাত ধরে তোমাকে স্বপ্নের পথে নিয়ে যাব ব্যবসা নয় আমাকে আমাকে পূজা বলো পূজা ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমার ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমার
ভাসাতে চললাম রে ভাই, কান্নার সাথে ভাসাতে চললাম। দাদা তুমি একটু শান্ত হও, দাদা একটু শান্ত হও। কেমন করে শান্ত হব তুই বলতে পারিস রে বুকুল? আমার সুখের পৃথিবীকে আজ দুঃখের আধার গ্রাস করেছে। আমার জীবন আকাশ থেকে হারিয়ে গেছে, আমার স্বপ্নের রাঙা আর খুশির সানাইয়ের মাঝে বেঁধে চলেছে বেদনার সুর। না রে বুকুল না, আর আমি শান্ত হতে পারছি না। তাই তো আমি আমার অশান্ত মন নিয়ে এই হিংসার পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে আমি দূরে চলে যেতে চাই রে। চিরদিনের মতো বিদায় নিয়ে দূরে চলে যেতে চাই। যাবি বাবা? আজকে আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা। তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো দিশে হারা হয়ে আমি আমার হারানো অতীতের খুঁজে চললাম মা, হারানোর অতীতের খুঁজে চললাম। আমি তোকে কোথাও যেতে দেবো না বাবা। তোর মনের সমস্ত ক্লান্তিকে আমি আমার স্নেহ শীতল আঁচলে জড়াতে আমি তোকে লুকিয়ে রাখবো বাবা। না মা না, তোমার পায়ে পড়ি মা, তোমার পায়ে পড়ি। আমায় বাধা দিও না। আর তোমরা আমায় বাধা দিও না। আমার সর্বহারা কাজল ক্ষত বিক্ষত হয়ে হয়তো পথে পথে ঘুরছে একদল হিংস্র দানব। হয়তো আমার কাজলকে তাড়া করে ছুটছে। ভয় নেই কাজল, আমি আসছি কাজল, আমি আসছি।
শুভযাত্রা অশ্রুসিক্ত নয়নে পিছু দিকে তার থেকে অমঙ্গল ডেকো না, ডেকো না। কিন্তু আমার চোখ খোকার যদি কোনো অবক্ষণ হয়ে যায় অগ্রজ রামচন্দ্র সীতাত্তরের পাশে আর কেউ না থাক নয়, অনুজ লক্ষণ আছে। কোন ওই শত্রুর অস্ত্র অগ্রদেহ স্পর্শ করার আগে এই অনুজ মুখ পেতে দাঁড়ায় মা। ওই অনুজের মুখ ভেদ না করে সেই অস্ত্র কখনো অগ্রদেহ স্পর্শ করতে পারবে না মা, পারবে না। ওরে ওরে বাবা দাদা তোমাকে বলার কাজলে খুঁজে ছুটে চলেছে। শত্রু পক্ষের দ্বারা যদি কোনো ক্ষতি করে, শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু নেব বাবা? ভালো শত্রু যদি ওদের সঙ্গে হাত না নেয়। আরে সত্য উদ্মাদকারী আর এই কাজলের সম্মান হরণকারী আর লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার একমাত্র মেয়ে পূজা। আমি কোনো আসামিকে পালিয়ে যেতে সাহায্য করিনি, তোমাদের ওই মিথ্যা আইনের ফাঁস থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি এক নিরপরাধ যুবককে। কারণ 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 আমি তাকে ভালোবাসি। তুই না উচ্চ শিক্ষিত, তোর মধ্যে আপনি ধর্মনীতির একমাত্র মেয়ে। একটা বেজন্ম বন্য কিবির লোকে নিয়ে এই জঘন্য মন্তব্য করতে তোর রুচি ছিল না বাবা। মানুষকে মানুষ হবার রুচিবোধটা আমি তোমার কাছ থেকে শিখেছি বাবা। তাই বলে একটা ফেরারি বেজম্মাকে তেমনি করে ভালোবাসবে পেছন না বলে কি সে মানুষ নয়? পৃথিবী
মাতৃ হৃদয়